নির্বাচনের আর মাত্র ৩০ দিনের বেশি বাকি। এর মধ্যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিচ্ছে ইসি, কিন্তু নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে কতটা? দর্শক, আজ আমরা ভোটের ট্রেনে কথা বলবো নির্বাচনী আচরণ বিধি নিয়ে। আর পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে জানিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুরুতেই দেখে আসবো আজ নির্বাচন নিয়ে কি বললেন তিনি। আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না। ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে কিনা। ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি না দিতে চাইলে ইলেকশন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। অন্যদিকে বিগত 3 নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কি বললেন শুরুতেই দেখে আসবো। 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি, যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এবং ক্ষমতায় যাবেন বলে মনে হচ্ছে, তেমন এখন পর্যন্ত সেই ধরনের অঙ্গীকার শুনিনি। আমি যে কাগজপত্রে যেটা দেখেছি সেটা দেখেছি যে অনেকে ডিসেন্ট বা অন্য মন্তব্য দিয়েছেন, কিন্তু কারা দিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। ভেঙে পড়াতে শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। এটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড় করানো যায়নি। দর্শক, আজ আমরা কথা বলবো আচরণ বিধি নিয়ে। ঠিক কিছুক্ষণ পরে তৃণমূলে যুক্ত হব, সেখানে আসলে কতটা মানা হচ্ছে আচরণ বিধি। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। আমরা কথা বলছি আচরণ বিধি নিয়ে, আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই আচরণ বিধি নিয়ে কি ভাবছেন তারা। সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, আপনার মাধ্যমে জানতে চাই যে মাদারীপুরে, রংপুরে আসলে আচরণ বিধি কতটা আসলে মানা হচ্ছে, কিংবা যারা প্রার্থী আছেন কিংবা ভোটার আছেন তাদের মধ্যে যে প্রতিক্রিয়া সেটা কতটা? সাকিব, স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা যুক্ত হয়েছি সৈয়দপুর থেকে। এখানকার রাজনৈতিক সচেতন মানুষদের সঙ্গে আমরা কথা বলছিলাম নির্বাচনের উত্তাপ নিয়ে। যদি উত্তরবঙ্গে এখন হিমশীতল আবহাওয়া, এরপরেও ভোটের মাঠে কথার লড়াই, উত্তাপ ছড়াচ্ছে, সেই উত্তাপগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। দুজন সচেতন মানুষ, রাজনৈতিক কর্মী আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। একটু আপনার কাছেই জানতে চাই, এই যে রাজনীতির মাঠে আচরণবিধি চর্চার একটা কথা বলা হচ্ছে, সেই আচরণবিধি কতখানি চর্চিত হচ্ছে এই সৈয়দপুরের রাজনীতির মাঠে? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাভেদ খান রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নির্বাচনী আচরণবিধির যে কথা বলেছেন, সারা বাংলাদেশের ন্যায় আমাদের আগামীর
যাকে নিয়ে আমরা তারুণ্য আমরা স্বপ্ন দেখছি, জনাব তারেক রহমান আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যেন বাংলাদেশে যে 17 বছর পর যে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যেন কোনো ধরনের আচরণবিধির কোনো যেন বিঘ্নতা না ঘটে, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন কোনো ধরনের আচরণবিধির লঙ্ঘন না হয়। সারা বাংলাদেশে নেই, সৈয়দপুরেও আমরা আচরণবিধি, নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে আমরা তা মেনে চলার জন্য আমরা বদ্ধপরিকর। একটু এদিকে জানতে চাই যে আচরণবিধি ব্যাপারে বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত পরস্পরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, সেই প্রশ্নের বাস্তবতাটাই সৈয়দপুরের দিকে আসলে কেমন? এদিকেও কি আচরণবিধি লঙ্ঘন কেউ করেছে? জি, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচককেও ধন্যবাদ। জি, আসলে আমরা এটা বলতেই পারি যে অতীতে যেটা দেখেছি আমরা, যে মনোনয়ন জমা থেকে শুরু করে বিভিন্ন সময় সহিংসতা সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যে, কিন্তু এবারে নির্বাচনটি একটি ব্যতিক্রম। তার বাস্তবতা দেখা গিয়েছে যে যারা মনোনয়ন জমা দিয়েছেন, বিএনপি, জামাত বা এনসিপি যারাই, আমরা দেখেছি যে সারা বাংলাদেশে কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো মারামারি হানাহানি হয়নি। এখানকার অবস্থা আসলে কেমন ছিল? নীলফামারী সৈয়দপুরে যে সৈয়দপুর এবং কিশোরগঞ্জের যে এলাকা নিয়ে নীলফামারী 4 আসন গঠিত, সেখানেও কিন্তু কোনো ধরনের এরকম কিন্তু কোনো কিছু হয়নি। এখানে বিএনপি এবং জামাত তথা এনসিপি সবাই তারা সমভাবে তাদের যে নির্বাচনী আচরণবিধি এটি তারা পালন করছে এবং তাদের যে নির্বাচনী যে প্রচারণা তারা সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এবং এটা আশা করা যায় যে আমরা নীলফামারী এই 4 আসনে যে ভোট হবে সেটি সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে এটি সমাপ্ত হবে। আপনার কাছে আবারও আসবে, একটু আপনার কাছে জানতে চাই, এবার তো ভোটের মাঠে পোস্টার নিষিদ্ধ ছিল এবং যে পোস্টারগুলো ছিল তফসিল ঘোষণার পরে সেগুলো অপসারণ করতে বলা হয়েছিল, সেগুলো আসলে এই দিকে কতখানি অপসারণ হয়েছে বা আপনাদের দলের প্রার্থী সেটি কতখানি অপসারণ করতে সমর্থ হয়েছে? আপনারাও তো মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন, আমাদের দলের প্রার্থী যিনি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার স্যার, উনি নিজে থেকে তদারকি করে যখন থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন নামানোর কথা উঠেছে তখন থেকে স্যার নিজে থেকে তদারকি করে সারা সৈয়দপুর আর কিশোরগঞ্জে নিজে থেকে পোস্টার যেটা অপসারণ করার কথা ছিল, আমাদের একটাও পোস্টার আপনারা দেখতে পারবেন না, বিলবোর্ড যেটাকে বলে, উনি সব অপসারণ করেছে। নির্বাচন কমিশনের যে বিধান আমাদেরকে পালন করা হয়েছে তা আমরা পালন করতে বদ্ধপরিকর। একটু তারেক রহমান এদিকে আসবেন আমরা জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি তিনি নীলফামারী আসবেন, কুড়িগ্রাম আসবেন। তার আশাকে কেন্দ্র করে অনেক জনসমাগম হবে, শোডাউন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেগুলো আসলে আচরণবিধিকে কাভার করবে বলে মনে করছেন কিনা আপনারা? জি, আসলে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সৈয়দপুরে তথা উত্তরবঙ্গে আসছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। তবে সেই সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই যে জনাব তারেক রহমান একজন বাংলাদেশের নাগরিক, অন্যান্য নাগরিকের মতো তিনিও একজন সম্মানিত নাগরিক। রাষ্ট্র তাকে অবশ্যই ভিআইপি হিসাবে মর্যাদা দিয়েছে, কিন্তু তার এই পরিচালনার ক্ষেত্রে যেন কোনোভাবে যেন নির্বাচনী যে আচরণবিধি আছে তিনি অবশ্যই দেশের একজন সচেতন ব্যক্তি এবং একটি বড় দলের কিন্তু উনি হোল্ড করেন। আশা করি উনি তার আচরণবিধির মধ্যে থেকে উনি তার এই উত্তরবঙ্গের সফরকে উনি শেষ করবেন। ওনার সফরকে কেন্দ্র করে আপনাদের আসলে প্রস্তুতিটা কেমন? আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কর্মকাণ্ড আপনারা করবেন না এরকম নির্দেশনা দল থেকে বা স্থানীয়ভাবে আপনারা পরিকল্পনা নিয়েছেন কিনা? আমি আপনার মাধ্যমে আমার ভাইকে বলতে চাই, সমগ্র বাংলাদেশ সৈয়দপুরবাসীকে জানাতে চাই, আমাদের সম্পূর্ণ নির্দেশনা আছে। জনাব তারেক রহমান উনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন নির্বাচনী আচরণবিধি যেন কোনোভাবে লঙ্ঘন না হয়। উনি এত বছর পর আমাদের এই উত্তরাঞ্চলে আসবে, আজকে মোটামুটি ওনার শিডিউল ঘোষণা করা হয়েছে, চাইলে আমরা সভা সমাবেশ মিটিং মিছিল আমরা করতে পারতাম, কিন্তু এগুলো আমাদের সম্পূর্ণ মানা করা হয়েছে, কোনো ধরনের মিটিং মিছিল করা হবে না। আর আমাদের বলা হয়েছে উনার আগমন উপলক্ষে প্রার্থীর প্রতীক নিয়েও কোনো ধরনের মিটিং মিছিল করা হবে না। এই জন্য জনাব তারেক রহমান যখন আসবে, উনি যেভাবে আসবে আমরা তাকে সৈয়দপুরবাসী, কিশোরগঞ্জবাসী, পুরা উত্তরাঞ্চলের মানুষ তাকে আমরা সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। আপনাকে ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে নির্বাচন কমিশনের স্থানীয় যে কর্মকর্তারা আছেন সেটি প্রার্থীরা মানছেন বা দলের কর্মীরা মানছেন, এটি মানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন কতখানি ভূমিকা পালন করছে বা তাদের তৎপরতা কেমন দেখছেন? আসলে এখানে নির্বাচন যারা পরিচালনা করবেন, বিশেষ করে জেলা রিটার্নিং কর্মকর্তা, উনি তার দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালন করছেন, কিন্তু এর মধ্যে যে দুটি ঘটনা আমরা দেখেছি সেটি হচ্ছে নীলফামারী 2 আসনে। নীলফামারী 2 আসনে বিএনপির একজন মনোনীত প্রার্থী তিনি ফটোকপি তার নমিনেশন জমা দিয়েছেন, সেটা নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের একটা
আপনার হট্টগোল হয়েছে। তো তারপরে আবার ওনার নমিনেশনটা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, আমি আশা করি, এবং নীলফামারী 4 আসনে কিন্তু বিএনপি প্রার্থী বলেন, জামাতের প্রার্থী বলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি হয়নি। কিন্তু এখানে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন আপনার সিদ্দিকুল আলম, তিনি 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তার বিরুদ্ধে 5ই আগস্ট কিন্তু সূত্রাপুর থানায় একটা মামলা ছিল। সেই মামলাকে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আমলে নেন নাই, এবং আমলে না নিয়ে ওনার কিন্তু নমিনেশনটাকে উনি বৈধ বলে ঘোষণা করেছেন। এতে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এটা বিএনপি এবং জামাত উভয়ই মনে করে। সেই বিষয়গুলির আপনারা অসন্তুষ্টি জানাচ্ছেন সচেতন মহল থেকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব শুনছিলেন, সৈয়দপুর থেকে আমরা যুক্ত ছিলাম। এখানকার আমাদের যারা কথা বলেছেন তারা বলছেন যে আচরণবিধি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। পারস্পরিক নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরস্পরের প্রতি কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ নেই। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার যে পক্ষপাতিত্ব, সেটি নিয়ে একটি পক্ষ প্রশ্ন তুলছে। এখন সেটি কতখানি নির্বাচন পর্যন্ত অটুট থাকে সেটি এখন দেখার অপেক্ষা। এই ছিল সৈয়দপুর থেকে ভোটের ট্রেনের সর্বশেষ সংযোজন। সাকিব, ফিরছি আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ মোকাররম। আপনার মাধ্যমে জানছিলাম যে তারা আসলে আচরণবিধি লঙ্ঘন করতে চায় না তারেক রহমানকে আশাকে ঘিরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি আচরণবিধি নিয়ে। আমরা ঠিক কিছুক্ষণ পরে যুক্ত হব খুলনাতে, সেখানে আসলে আচরণবিধি কতটা মানা হচ্ছে। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। আমরা আজ ভোটের ট্রেনে আলোচনা করছি আচরণবিধি নিয়ে, সঙ্গে আছি নাজমুস সাকিব। আচরণবিধি নিয়ে খুলনার মানুষেরা কি ভাবছেন সেটা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার মাধ্যমে জানতে চাই যে খুলনাতে আসলে যে আচরণবিধির যে সময়টা কিংবা তফসিলের পরবর্তী যে সময়, সেটা আসলে কতটা মানা হচ্ছে, কিংবা আচরণবিধি নিয়ে ভোটারদের যে অভিমত সেটা কতটা দেখছেন? সাকিব, ধন্যবাদ আপনাকে। খুলনায় বরাবরের মতো যুক্ত আছি আমরা অতিথিদের সাথে নিয়ে। আমাদের মাঝে যে অতিথিরা রয়েছেন ভোটের ট্রেনে, তাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মোল্লা খায়রুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি। পাশে SM ইকবাল হোসেন তুহিন, মহাসচিব নাগরিক ফোরাম খুলনা। মোহাম্মদ আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি খুলনা মহানগর জামাত ইসলামী। আমরা তাদের সাথে কথা বলবো। আমরা শুরুতেই যে বিষয়টি আপনি বলছিলেন যে আচরণবিধি নিয়ে যে কথাটা বলছিলেন, খুলনায় নির্বাচন যে তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু ভোটের যে ডামাডোল চলছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিভিন্ন ধরনের কার্যক্রম প্রার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা আচরণবিধি নিয়ে যারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা প্রথমে ফারাজি ভাইয়ের সঙ্গে কাছে যাই। আইজুল ইসলাম ফারাজি, যিনি সহকারী সেক্রেটারি খুলনা মহানগর জামাত ইসলামী। আইজুল ভাই, আমরা যেটা জানতে চাচ্ছি যে নির্বাচন যে ঘনিয়ে আসছে সময়, এই নির্বাচনের আগে যে তফসিল ঘোষণা হয়েছে, যে আচরণবিধির কথা বলা হয়েছিল, খুলনায় আসলে এই অবস্থাটা আপনার কেমন মনে হয়েছে? জি, আলহামদুলিল্লাহ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আশার দিক হচ্ছে 12 তারিখে নির্বাচন হচ্ছে, এটা আমাদের জন্য দীর্ঘ 17-18 বছর পরে একটা আশার দিকে আমাদের। কিন্তু আচরণবিধির কথা যদি আমরা বলি, আসলে আমার বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পক্ষ থেকে 100% আমরা আচরণবিধি আমরা মেনে চলার চেষ্টা করছি। কিন্তু আমরা দেখতেছি অনেক দল এখনও পর্যন্ত পোস্টারিং, তাদের ফেস্টুন বিভিন্ন জায়গায় দেখা যায়, পোস্টারিং, মাইকিং করে গণসংযোগ করা নিষেধ, তাও দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে গণসংযোগ করতেছে। যেখানে মাইক ব্যবহার করে সভা সমাবেশ করা নিষিদ্ধ, সেখানে বিভিন্ন নামে বেনামে অনুষ্ঠানের নামে সেখানে দলীয় প্রার্থীকে সেখানে মাইক ব্যবহার করে, হর্ন ব্যবহার করে সেখানে মানে নির্বাচনী মানে ব্যানারে শুধু নির্বাচনী মার্কা নাই, কিন্তু বাকি সব নির্বাচনী কার্যক্রম চলছে। তার মানে একটা মানে নির্বাচন বিধির লঙ্ঘনের কাজ সেটা কিন্তু চলতেছে, চলমান এটা আছে। আমরা আশা করব যে এই বিষয়গুলো প্রশাসন ভালোভাবে দেখলে ভালো হয়। পাশাপাশি প্রশাসনের একটা বড় অংশ দেখা যাচ্ছে যে যারা এরকম কাজ করতেছে তাদের চোখের সামনে করতেছে, কিন্তু তারা কিন্তু এটা প্রতিহত করতেছে না বা বাধাও দিচ্ছে না, মানে অবাধে চলতেছে। আপনি এখনো দেখবেন পোস্টার। দলের থেকে কোনো এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মৌখিকভাবে 2 বার আমরা অভিযোগ দিয়েছি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বা লিখিত আকারে এটা অভিযোগ দেবো। কারণ বিভিন্ন জায়গা মিলাদ মাহফিলের নামে, পিতার জন্মদিনের নামে, মৃত্যুবার্ষিকী নামে, তারপরে বেগম খালেদার একটা অন্যরকম বিষয়, সেটা করতে পারে সব জায়গায়। কিন্তু এটা বাদেও মানে দেশনেত্রীকে বাদেও বিভিন্ন জায়গায় একজন নেতার পিতার মৃত্যুবার্ষিকী সেখানে যায় শত শত লোক নিয়ে, শত শত না হাজারো লোক নিয়ে সেখানে বুড়ি বোঝাচ্ছে, পাশাপাশি সেখানে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। ফরাজি ভাই, আপনাকে আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু তুহিন ভাই আপনার কাছে আসতে চাই, মহাসচিব
খুলনা নাগরিক ফোরামের। আপনি একটা নিরপেক্ষ নাগরিক নেতা, সেই হিসেবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই যে ভোটের যে আচরণ বিধি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ মেনে চলাটা। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রশাসনের এ বিষয়ে যে অভিযোগটা আমরা আজিজুল ভাইয়ের কাছে শুনলাম, ফরাজি ভাইয়ের কাছ থেকে, তো সেই বিষয়টা আসলে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে এবং এটা প্রশাসনের কতটুকু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? ধন্যবাদ। নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বিষয়টি হচ্ছে কি, প্রার্থীদের অভিযোগের দায়ের করার বিষয়টি গতানুগতিক আমার কাছে মনে হয়। প্রতি নির্বাচনের আগেই সকল প্রার্থী একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি এই বিষয়গুলি থেকেই যায়। আর প্রশাসনের নিরপেক্ষতার কথা, এটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই প্রশ্ন থেকে আমরা এখনও 24-এর গণ আন্দোলনের পরেও আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। বরঞ্চ এখন ফরাজি ভাই যে কথাটি বললেন যে অভিযোগ দায়ের, এই অভিযোগের দায়েরের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সব দলমত নির্বিশেষে একটি জায়গায় এবং আচরণবিধি যে বিষয়গুলো দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলিকে মেনে চলতে হবে। ছোট্ট একটি কথা বলি, যেমন প্রতি প্রার্থীকে 20টি বিলবোর্ড টানানোর একটি আচরণবিধির মধ্যে রয়েছে। এখন একটি নির্বাচনী এলাকায় 20টি বিলবোর্ড দিয়ে কখনো সম্ভব হবে না। সেক্ষেত্রে এই আচরণবিধিকে সম্পূর্ণভাবে মেনে চলা আর জন্য প্রার্থীরা যে প্রচেষ্টা চালাবেন সেটি হয়তো অনেকাংশে পারবেন না। এই ক্ষেত্রে অভিযোগ দায়ের হতেই পারে, এটি থাকতে পারে। প্রশাসন নিরপেক্ষতার কথা যে কথাগুলো আসছে, আমরা এবং আমাদের নাগরিক নেতা হিসেবে বা নাগরিকদের ভিতর থেকে যে প্রসঙ্গটি আসে যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। ভোট কেন্দ্রে যে দেখা যাচ্ছে যে প্রশাসনের পক্ষপাতিত্ব বলেন, কখনো কখনো দেখা যাচ্ছে অভিযোগ এরকমও আসছে যে প্রশাসন একটি দলকে প্রশ্রয় দিচ্ছে। এই জায়গাটি এবার হয়তো অনেকাংশে কম থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি। ইকবাল হোসেন তুহিন ভাই, আমরা চেষ্টা করবো আবার আপনার কাছে আসার জন্য। আমরা এবার আসি মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমরা একটু আগে জামাত ইসলামীর মহানগর নেতা তিনি বলছিলেন যে এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে আচরণবিধির লঙ্ঘনের বিষয়টি, সেই বিষয়টি আপনার বিএনপির পক্ষ থেকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ধন্যবাদ সঞ্চালক আপনাকে। আমি এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছে জেলা বিএনপি এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা গতানুগতিক কথা, যেটা আপনি জানেন জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশে যে ভোট অধিকার নিয়েই তো আমরা আন্দোলন করেছি। জামাত ইসলাম, বিএনপি যারা জুলাইতে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সবাই কিন্তু আমরা এক জায়গায় ছিলাম। আমরা খুলনাতে কিন্তু একটা অভিযোগ রিটার্নিং অফিসার বা এর কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ কিন্তু পড়ে নাই। এটা ওরা বলছেন, এটা ওনাদের ভাবধারা থেকেই ওনারা বলছেন। বাট আমি এটুকু বলতে চাই, আমার দল শতভাগ আচরণবিধি মেনে চলেই নির্বাচন পরিচালনা করছে। তবে বেগম খালেদা তো একটা টাচি ব্যাপার, আপনি জানেন। আমাদের এমনি আমরা বলেছেন যে বেগম খালেদা জিয়া বাদে, ওনাকে এই জন্য ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের অন্তরের রক্তক্ষরণ কিন্তু এখনো আমার নেত্রীর জন্য চলছে। আমরা শুধুমাত্র তার দোয়া মাহফিলটাই করছি, এর বাইরে ওই যে ভুরিভোষ্ট যে কথাগুলো বলছে এটা আসলে উনি ওনার ভাষায় বলছেন। আমরা কখনো উপর বৃষ্টিটাও বিতরণ আমরা করছি না, জাস্ট একটা দোয়া মাহফিল করে আমরা ছেড়ে দিচ্ছি। এর বাইরে আমার চোখে দেখা নাই যে কোথাও কোনো আচরণবিধি হচ্ছে। আবারও আসবো সংক্ষেপে, আমরা ফরাজি ভাইয়ের কাছে চলে যাই। আমরা যে নির্বাচনের পরিবেশটা খুলনায় কেমন দেখছেন? খুলনায় সম্প্রতি আইনশৃঙ্খলার যে পরিবেশটা নষ্ট হয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য, যে এই পরিবেশটাকে আরও কতটা উন্নতি করা যায় নির্বাচনের আগে? পরামর্শ কি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে খুলনা তো সারা বাংলাদেশের মধ্যে এখন টপ অফ দ্য সিটিতে আছে, কারণ এখানে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হচ্ছে, বাড়ির বুথে ঢুকে গুলি করে হত্যা করে জবাই করতেছে বাড়ি। সেখানে মানে সবথেকে আতঙ্কর নগরী এখন কিন্তু কি এই মুহূর্তে খুলনা। তো এই মুহূর্তে খুলনার যে রাজনৈতিক যে নির্বাচনী প্রচারণা, আলহামদুলিল্লাহ আমরা সব দলেই দেখতেছি ভালোই পরিচালনা হচ্ছে। আমরাও আমাদের দুজন এখানে প্রার্থী আছে, অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা 3 আসনে এবং আমাদের খুলনা মহানগরীর সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই আছে খুলনা 2 আসনে। আমরা সব জায়গায় নির্বাচনী কার্যক্রম ভালোভাবে পরিচালনা করছি, কিন্তু এই যে একটা আতঙ্ক কাজ,
এটা তো কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু এই জন্য এই ক্ষেত্রে বলো প্রশাসনকে আরও বেশি সক্রিয়ভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং অবৈধ যে সন্ত্রাসীগুলো আছে, মানে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র এবং তাদের অবৈধ যে কর্মকাণ্ডগুলো আছে এগুলো ওয়াশিং করে দ্রুত মানে আইনের আওতায় এদেরকে আনতে পারলে এটা কন্ট্রোল করা সম্ভব হবে। আমরা একটু তুহিন ভাইয়ের কাছে আসি। তুহিন ভাই, একটা সংক্ষেপে আপনি বলবেন 30 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা দেখি হলফনামাতে একটা বিষয় দেখি যে এখন হলফনামায় যে সম্পদের পরিমাণ আছে 5 বছর পর ক্ষমতায় গেলে এটি আরও কয়েক গুণ বেড়ে যায়। আসলে এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করছেন সংক্ষেপে? ধন্যবাদ। এই হলফনামার বিষয়টি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি পত্রপত্রিকা এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, একজন প্রার্থী তার হলফনামে তার মেয়ের ক্ষেত্রে সে এসএসসি পাশও করেনি, তার অগাধ সম্পত্তির কথা দেখানো হয়েছে। এই যে বিষয়গুলো হলফনামাতে অসত্য কথা দেয়া হয়, এটি নির্বাচনের বিধি লঙ্ঘন। প্লাস বলা চলে একজন যখন প্রার্থী হবেন এবং তিনি এমপি হবেন, সাংসদ হবেন, সেই সাংসদ মিথ্যা তথ্য দিয়ে যখন জনগণকে বিভ্রান্ত করছেন, তার আসলে ওই পদে থাকা সমীচীন নয় বলে মনে করি। ধন্যবাদ তুহিন ভাইকে। আমরা সর্বশেষ প্রশ্ন মোল্লা খায়রুল ইসলামকে করতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, যে এত হত্যাকাণ্ড, এত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাঝে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনী পরিবেশ অবশ্যই ভালো, কারণ এখানে রাজনৈতিক হানাহানি নাই। আর যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটা দেখছেন আপনি নিজেও জানেন যে এটা হলো মাদককে কেন্দ্র করে খুলনাতে গত 5 আগস্টের পর এখানে একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছিল। তো আমরা খুলনা এখনও শান্তির নগরী। আমরা রাজনৈতিক সকল দল আমরা যে ভোট অধিকারের জন্য আন্দোলন করেছিলাম জুলাই আগস্টের, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবেই আমরা আশা করছি যে আমরা নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে। মোল্লা খায়রুল ইসলাম সহ যারা আছেন আজকে ভোটের ট্রেনে আমাদের অতিথিরা তাদের নির্ধারিত প্রশ্নের উত্তর দিলেন এবং আগামী নির্বাচন ভালো, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, শান্তিপূর্ণ হবে, সেই প্রত্যাশা তারা করলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। অর্থাৎ আসলে সবাই বলতে যাচ্ছেন যে তারা আসলে আচরণবিধি মেনেই চলছেন। তরিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। আমরা যুক্ত হব ফেনীতে ঠিক কিছুক্ষণ পর, সেখানে আসলে কতটা আচরণবিধি মানা হচ্ছে জানবো। তবে তার আগে নিব বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। ভোটের ট্রেনে স্বাগত। আমরা কথা বলছি আচরণবিধি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফেনী থেকে সহকর্মী সোলাইমান ডালিম। সোলাইমান, আপনার মাধ্যমে জানতে চাই যে যারা আসলে এই যে নির্বাচনে কাজ করছেন কিংবা সামনে প্রচারণায় নামবেন, তারা যে এই সময়টা, অর্থাৎ এখন তো আসলে প্রচারণার একটা নিষিদ্ধ সময়, এই সময়টায় কেউ কি আসলে আচরণবিধি লঙ্ঘন করছে কিনা কিংবা ভোটাররা এই ব্যাপারে কি বলছেন? সাকিব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই কার্যক্রম সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন আপিল কার্যক্রম চলছে। সামনে হয়তো বাকি যে কার্যক্রমগুলো সেগুলো শেষ হওয়ার পরে হয়তো প্রতীক বরাদ্দ দিবেন এবং প্রার্থীরা যারা তারা প্রচারণায় নামবেন। এই যে সময়টা এখন কিন্তু তাদের প্রচার নিষিদ্ধ সময়। এই সময়টাতে প্রার্থীরা তাদের আচরণ কেমন করছেন, আচরণবিধির লঙ্ঘন হচ্ছে কিনা, প্রশাসনের কোনো পক্ষপাতিত্ব আছে কিনা এবং হলফনামার স্বচ্ছতা এবং নির্বাচনী যে বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে রয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল, তিনি আমার ডানে আছেন, এবং বাঁয়ে আছেন ফেনী জেলা এনসিপি নাগরিক পার্টি, যিনি এই নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মনসুর, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। প্রথমেই আমরা জেলা বিএনপির যে সদস্য সচিব রয়েছেন আলাউদ্দিন আলালের কাছে আমরা যাব। এই যে নির্বাচন ঘনিয়ে আসছে, এই সময়টা প্রচার নিষিদ্ধ সময়, এই সময় কি আপনার কোনো প্রার্থী অথবা কোনো দলের পক্ষ থেকে আচরণ বিধি লঙ্ঘনের কোনো বিষয় কি আপনার চোখে পড়েছে কিনা, প্রশাসনের যে নিরপেক্ষতা সেটির বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। ইতিমধ্যে তো আসলে এটা বিধিতে কেউ লঙ্ঘন করছে না বিধি, এটা সকল প্রার্থী নির্বাচন আচরণ বিধি মেনে চলতেছে। ইতিমধ্যে আমরা দেখি না যে কোনো দলের প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে না। আর প্রশাসনের নিরপেক্ষতার বিষয়টা হলো, প্রশাসন এখন পর্যন্ত ফেনী প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ আছে, এটুকু আমাদের চোখে পড়তেছে। আমরা এখন যাব ফেনী জেলা এনসিপির যিনি রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মনসুরের কাছে। আব্দুল্লাহ আল মনসুর, আপনাদের যে নতুন দল, আপনারা সংসদীয় নির্বাচনে প্রথম অংশগ্রহণ করবেন, আপনারা কি কোনোভাবে মনে করছেন যে নির্বাচনী যে আচরণবিধি রয়েছে, বড় কোনো দলের প্রার্থীরা কি আচরণবিধি লঙ্ঘন করছে কিনা, অথবা প্রশাসনের যে নিরপেক্ষতা সেসব জায়গায় আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এখানে আমাদের শুধু যদি আমরা ফেনীর কথা বলি সেটা একটা বিষয়, সেক্ষেত্রে আমি আলাল ভাইয়ের সাথে সঙ্গতি রাখছি।
আর যদি জাতীয়ভাবে পুরো ওভারঅল বাংলাদেশের কথা যদি আমরা বলি, সেখানে যে নির্বাচনী যে হলফনামার যে সেখানে নিরপেক্ষতার যে প্রশ্নটি করেছেন, সেখানে কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের এখানেও দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টা, যে কারণে আমাদের এখানে ফেনী তীরের আব্দুল আওয়াল মিন্টুর এটা বাতিল করা হয় না, এটাকে বৈধ ঘোষণা করেছেন। কিন্তু একই কারণে অন্যান্য, যেমন আমরা যদি বলি উদাহরণস্বরূপ চট্টগ্রাম ৯ সম্ভবত ডাক্তার ফয়জুল হকের কিন্তু এটা বাতিল করা হয়েছে, তো সেটা আপিল কার্যক্রমে আছেন। তো সেক্ষেত্রে জাতীয়ভাবে নিরপেক্ষতার বিষয়টা খুব আশাব্যঞ্জক বলা যায় না। এবং এর পাশাপাশি যদি আমরা আরো বলি, ওনারা যেহেতু বড় দলগুলা মোটামুটি একটু ভালোই সাপোর্ট পাচ্ছে প্রশাসন থেকে, কিন্তু যারা অপেক্ষাকৃত ছোট দল বা এদের প্রতি যে একটা পক্ষপাত দৃষ্ট আচরণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন ইস্যুতে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু যাব জেলা বিএনপি যে সদস্য সচিব রয়েছেন আলাল উদ্দিন আলাল। আপনি শুনলেন যে বিপরীত পক্ষে যে এনসিপির যিনি রয়েছেন তিনি বলছেন যে প্রশাসনের নিরপেক্ষতার কথা, হলফনামা আর বিষয়ের কথা বলেছেন এবং দ্বৈত নাগরিকত্বের বিষয় বলেছেন। এই বিষয়ে আপনারা কি মনে করছেন? উনি আমাদের ফেনী ৩ আসনে আমাদের দলীয় মনোনীত প্রার্থী আব্দুল আল মিন্টু সাহেবের কথা বলছেন। উনি ওনার আমেরিকার যে নাগরিকত্ব ছিল, এই নাগরিকত্ব উনি ত্যাগ করেছেন, এটা আগেই ত্যাগ করেছেন, যেহেতু ওনার নির্বাচনে আগে প্রস্তুতি ছিল। এখানে এই বিষয়টা ওনারা যেভাবে চিন্তা করতেছে, বিষয়টা ওই টাইপের না। আর একটা হলো যে এখন পর্যন্ত তো আমরা নির্বাচনে মাঠে নামলে না বুঝতে পারতাম যে কাউকে প্রশাসন বেশি ফ্যাসিলিটি দিচ্ছে, কাউকে ফ্যাসিলিটি দিচ্ছে না। এখন পর্যন্ত ফেনী প্রশাসন একদম নিরপেক্ষ, আমরা এটা দ্ব্যর্থহীন বলতে পারি। এই যে নির্বাচনী হলফনামা যেসব প্রার্থীরা এনসিপি এবং অন্যান্য দলের যেসব প্রার্থীরা হলফনামাগুলো পেশ করেছেন, সেসব হলফনামায় কোনো অসঙ্গতি মনে হয় কিনা? আসলে যেটা বাস্তবিক সেটা কি হলফনামায় উঠে এসছে কিনা সকল প্রার্থীর বিষয়ে? সকল প্রার্থীর বিষয়ে উঠে আসছে কিনা এটা তো আমরা একটু গভীরে যাই না। তবে ফেনী ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন যে হলফনামাটা উনি দিয়েছেন, আসলে আপনারা জানেন উনি বীর মুক্তিযোদ্ধা এবং উনি গত ৩ বারের এমপি। ওনার হলফনামাটা একদম মানে ইকুরেট দিয়েছেন, যে ওনার তো আসলে বাড়তি কোনো আয় নেই। আপনারা জানেন কোনো সময় যে ওনার ছেলে মেয়েরা চাকরি করে, ওনার কৃষি থেকে যা আসে এটুকুনি, ওনার তো মানে আয়কর রিটার্ন ওনার তত কোনো বড় কিছু নেই। ওনার জায়গা জমি যেটা আছে ওটুকু, এখানে ওনার বাড়াই দেখা অবা কমাবের মতো কোনো সম্পদ ওনার নাই। সুতরাং ফেনী ২ এর ব্যাপারে আমি এটা দ্ব্যর্থহীন মতে বলতে পারি যে এখানে উনি কোনো রূপ উনি এই সততার আশ্রয় নেয় না, কোনো কিছু গোপন করে না। আমরা আপনার কাছে আবার আসবো। এখন আমরা এনসিপির যিনি রয়েছেন তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, আপনারা কি আসলে মনে করছেন কিনা যে প্রশাসন ইতিমধ্যে কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে গেছে, অথবা পক্ষপাত করছে, অথবা আপনারা কোনোভাবে বঞ্চিত হচ্ছেন, অন্য কোনো রাজনৈতিক দল বঞ্চিত হচ্ছেন, এমন কিছু মনে করেন কিনা? অথবা ফেনীর যে প্রেক্ষাপটে যে অস্ত্রগুলো ছিল অবৈধ, সেগুলো উদ্ধার হয়েছে কিনা, এগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার কথা শেষ অংশে দেশ ধরেই বলছি, অবৈধ অস্ত্রগুলো যতটুকু আমরা বুঝতেছি ওভাবে উদ্ধার হয়নি। আর্মি বিভিন্ন ক্ষেত্রে যতটুকু তৎপরতা দেখায় যে মাঠে আছেন, আমরা সেটা প্রশ্ন করতে চাই না ওভাবে। তারপরেও এখানে তৎপরতাটা আরেকটু ভালো হলে, প্রশাসন যদি আরেকটু ভালো তৎপরতা দেখাতো ভালো হতো। তো ফেনী কেন্দ্রিক আমরা প্রশাসনের নিরপেক্ষতা এখনো দেখছি, কিন্তু তারপরেও মাঠ পর্যায়ে রেখে যাওয়া যে আবর্জনাগুলো আছে এগুলাকে সাফ করার ক্ষেত্রে এখনো ওরকম কোনো আমরা এখনো দৃষ্টান্ত পাইনি, চোখে পড়ে নাই। কিন্তু আবার আসবো আপনার কাছে। আমরা আলাল ভাইয়ের কাছে শেষে যাব। যা ফেনীর যে আমরা এই ৪টা অগস্ট এবং ৫ই আগস্টের আগে যেটি দেখেছি অস্ত্রের ঝনঝনানি, সামনের নির্বাচনে সেই অস্ত্রগুলো তো উদ্ধার হয়নি অনেকেই বলছেন। সেটি কি প্রভাব ফেলতে পারে কিনা, সেটি নির্বাচনী যে পরিবেশ সেটি বিঘ্ন ঘটাতে পারে কিনা? হ্যাঁ, এটা সত্যি যে ফেনীর ৫ আগস্টে এবং ৪ আগস্টে ফেনীতে এই ২ দিন যে অস্ত্রগুলা দেখা গিয়েছিল, এটা কোনো অস্ত্রই প্রশাসন উদ্ধার করতে পারে না। এটা দ্রুত উদ্ধার করা প্রয়োজন, না হলে এটা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে। আর আমি যতটুকু বলতে চাই, আগস্ট বিপ্লবের প্রথম থেকে আজকে পর্যন্ত প্রশাসনের উপরে সবচেয়ে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতেছে এনসিপি। আমরা এটা বলতে চাই না যে তারা প্রভাবিত হচ্ছে প্রথম, কিন্তু তারা ব্যাপকভাবে এনসিপি প্রভাব বিস্তার করতেছে এবং প্রশাসন একটা তটস্থ থাকে এনসিপিদের ভয়। এনসিপির এই মানে যারা
তাদের ভয়ে তটস্থ থাকে। তো আমরা প্রশাসনকে বলবো যে ওনারা এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিরপেক্ষভাবে আমরা সবাই অংশীজন, জুলাই বিপ্লবের আমরা সবাই অংশীজন, শুধু এনসিপি এটা অংশীজন এমনটা না, এনসিপি কে এইভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের যে দুজন অতিথি ছিলেন দুজনেই বলছিলেন যে আচরণবিধির বিষয়ে ফেনীর যে পরিবেশ সেটি এখনো অক্ষুণ্ণ রয়েছে, এই পরিবেশ সামনে অক্ষুণ্ণ থাকবে বলে তারা আমাদের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল ভোটের ট্রেনে আমাদের কাছে ফেনী থেকে সর্বশেষ। সোলেমান ডালিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজ পুরো অনুষ্ঠান জুড়ে কথা বললাম আচরণবিধি নিয়ে। বিভিন্ন অঞ্চলে আমরা যেতে চেয়েছি এবং জানাতে চেয়েছি যে সেই সব জায়গায় কতটা আসলে আচরণবিধি মানা হচ্ছে। তবে সর্বমোট যেটা আসলে তাদের মাধ্যমে কথা উঠে আসলো যে নির্বাচনের যেহেতু আর মাত্র অল্প কয়েকদিন বাকি, অর্থাৎ 1 মাসের বেশি সময়, এর মধ্যে যেই তফসিলের যেই সময়সীমা আসলে ঘোষণা করা হয়েছে যার মধ্যে নির্বাচন হবে কিংবা প্রচারণা, সেটা যাতে কোনোভাবেই না ভেঙে যায় অবস্থাটা, এবং সুষ্ঠু একটি নির্বাচন কিন্তু চাচ্ছিলেন এই যে যারা প্রার্থী কিংবা ভোটার, তাদের পক্ষ থেকে সেই প্রত্যাশাগুলো কিন্তু এসেছে। আজকে আমরা ভোটের ট্রেন শেষ করতে চাই। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।